নারায়ণগঞ্জের এই ঘটনাটি আমরা শুনবো। আশা করছি এই ঘটনাটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। চলুন শুনে আসি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করছি ভালো আছেন। আপনি সবসময় ভালোর তবে। আমি মেহবুবা রহমান মৃদুলা বলছিলাম বন্দর নারায়ণগঞ্জ থেকে। আজকে আমি যে ঘটনাটা শেয়ার করব সেটা হচ্ছে আমার সঙ্গে এবং আমার ফ্যামিলির সঙ্গে ঘটে যাওয়া কিছু ঘটনা। তো আমি অনার্স ফার্স্ট ইয়ারে পড়ি। তো ঘটনার শুরু হয় আমার ছোটবেলা থেকে। আমরা যে বাসায় থাকতাম, আমরা আমার আমি যখন স্কুলে পড়ি তখন 2004-এর ঘটনা এটা। তো একদিন আমি ঘুম থেকে উঠে দেখি যে আমার দরজার সামনে, রুমের দরজার সামনে কেউ একজন সাদা কাপড় পরে আছেন এবং উনি ঠিক আমার দিকে তাকিয়ে আছেন অপলক দৃষ্টিতে। তো আমি এটা দেখে জাস্ট অনেক ভয় পাই। তো ভয়ে আমি কিছু বলি না, আমি সুন্দর করে গুটিসুটি হয়ে আম্মুর পাশে ঘুমিয়ে থাকি। তো সকালবেলা যখন হয় তখন আম্মুকে যখন এই ঘটনাটা শেয়ার করি তখন আম্মু জাস্ট হেসে উড়িয়ে দেয় যে এরকম তো দেখেই মানুষ, সো এগুলো তো কোনো প্রবলেম না। তো আস্তে আস্তে সেখানে থেকে আমার ঘটনার সূত্রপাত হয়। তো আমি যখন ক্লাস 5-এ পড়ি, এটা 5-এর ঘটনা, 2010-এ, তখন আমরা বাসা চেঞ্জ করে একটা নতুন বাসায় উঠি। সেই বাসাটা একটু বিবরণ দিলে খুব ভালো হয়। সেই বাসাটা ছিল 5 তলা, and আমরা 5 তলায় থাকতাম। And এই বাসার শেষ সাথে ছিল, মানে এর পাশে, বিল্ডিংটার পাশেই ছিল একটা বড় করে একটা তাল গাছ। সেটা খুবই পুরনো, আর সেটা মানে কখনো কেউ কাটেনি, বা ওইখান থেকে তাল পড়লেও কেউ এটা খেত না। সো আমাদের বাসাটা ছিল 5 তলায়। তো একদিন আমরা নতুন বাসায় উঠেছি, সবকিছু ঠিক আছে, ফাইন, এভরিথিং ফাইন। তো হঠাৎ করে আমরা শুনতে পাই যে রাতের 12টার পরে ছাদে কিছু নুপুরের শব্দ, মানে শব্দটা এমন ছিল খুবই তীব্র। তো এই 12টা থেকে 12:15-র মধ্যে এই সাউন্ডটা শুনতে পেতাম। তখন দেখতাম যে 1টা-1:30-টার মধ্যে সাউন্ডটা শেষ হয়ে যেত। তো আমার ফ্ল্যাটের যদি বর্ণনা দিতে চাই, বর্ণনাটা দাঁড়ায় এরকম যে মেইন রোডটা হচ্ছে আমাদের করিডোর হয়ে আমাদের লাস্টের রুম। তো এর পাশে একটা কিচেনের সঙ্গে একটা ডোর আছে। তো একদিন কি হয় যে আমি খুব জেদ করি যে আমি নিচে ঘুমাবো, ফ্লোরিং করে ঘুমাবো। এন্ড ওই দিনটা ছিল বৃহস্পতিবার রাত। তো আমি খুব মানে জোর সোর করে বললাম যে আম্মু, আজকে আমি নিচে ফ্লোরিং করে ঘুমাবো, তোমাদের সঙ্গে আজকে ঘুমাবো না। তো আম্মু ঠিক আছে যাই কথা, ওনারা খাটে ঘুমালেন এন্ড আমি ফ্লোরিং করে নিচের বিছানায় ঘুমালাম। তো হঠাৎ করে রাতের 2টা থেকে 2:30-টার মধ্যে আমার ঘুমটা কেন জানি ভেঙে যায়। অনেক ঘুমানোর চেষ্টা করছিলাম, বাট পারছিলাম না। হঠাৎ করে আমি জাস্ট শুনতে পাই কিচেনে কিছু শব্দ হচ্ছে। একটা শব্দটা হচ্ছে নুপুরের। তো আমার মনে হচ্ছিল যে নুপুরের শব্দটা কিচেন থেকে আসছে। তো আমি ফ্লোরিং করে শুয়েছিলাম, আমার মাথার কাছে ছিল কিচেনের দরজা এন্ড আমার পায়ের কাছে ছিল হচ্ছে মেইন ডোরটা। তো মানে বারান্দার যাওয়ার একটা ডোর ছিল। তো আমি দেখলাম, আমি জাস্ট ফিল করলাম, আমি শুনতে পাচ্ছি যে আমার কিচেনের দরজা কেউ লক করা ছিল, কেউ ঠাস করে খুললো, খুব জোরে একটা শব্দ করে খুললো এন্ড নুপুরের আওয়াজটা আমার মাথার কাছে এসে দাঁড়ালো। আবার সুন্দর করে খুব জোরে ডোরটা ক্লোজ করে দিল। দেন সেই নুপুরের শব্দটা, পায়ের শব্দটা আমার মাথার কাছ থেকে ঘুরে হেঁটে হেঁটে সে বারান্দায় চলে গেল। তো বারান্দায় চলে যাবার পর হঠাৎ করে আমি মানে বুঝতে পারলাম যে বারান্দার সাথেই যেহেতু তাল গাছটা ছিল, তাল গাছের সামনে যাওয়ার সঙ্গে সঙ্গে সেই সাউন্ডটা ভ্যানিশ হয়ে যায়। আমি ঠিক আর শুনতে পাইনি। তো আম্মুকে ডাক দিই। তো সেদিন রাত্রে আর কিছু বলি না। পরে যখন শেয়ার করি, সে সেরকমই আর কি বললো যে ঘুমিয়েছিলে, কোনো হ্যালুসিনেট হতে পারে। তো যাই হোক, আমরা এই কথাগুলো মানে জাস্ট ভুলে গেলাম। তারপর একদিন আমার মামা আসে, ছোট মামা। তো উনি ওই লাস্টের রুমে ঘুমিয়েছিলেন। রাত 2টা কি 2:30-টার দিকে হঠাৎ করে কোনো কিছুর একটা আলোতে তার ঘুম ভেঙে যায়। এটা 2010-এরই, 10-এর মাঝামাঝি সময়টা, আমার ঠিক খেয়াল নেই। তো উনি
ঘুম থেকে ওঠেন, ওঠার পরে যেটা দেখেন যে আমার ড্রেসিং টেবিলটা ছিল মানে বারান্দার সোজাসুজি মানে জানালার সোজাসুজি ড্রেসিং টেবিলটা ছিল, যে বারান্দায় যদি কেউ দাঁড়ায় তাহলে ড্রেসিং টেবিল থেকে তাকে দেখা যায়। তো উনি হঠাৎ করে উঠে তাকিয়ে দেখেন যে ড্রেসিং টেবিলে কিছু একটা আলো পড়ছে। তো উনি উঠে যখন বসেন তখন দেখলেন যে ব্যালকনিতে একজন দাঁড়িয়ে আছেন, ভদ্র করে একজন, সাদা পাঞ্জাবি পরা, খুব দাড়ি, তার শরীর থেকে অনেক বেশি আলো বের হচ্ছে, যেমন আমরা বলি যে নূরের আলো বা লাইট টাইপের একটা আলো বের হচ্ছে। তো উনি উঠে অনেকক্ষণ বসেছিলেন, যে উনি ভাবছিলেন যে ওনার কোনো কিছু হ্যালুসিনেট হলো নাকি, বাট উনি অনেকক্ষণ বসেছিলেন, বাট দেখছিলেন যে স্টিল নাও সেই অবয়বটা দাঁড়িয়ে আছে জানালার সামনে। তো উনি উঠে জাস্ট বারান্দায় গেলেন, যাওয়ার পরে দেখলেন যে সেখানে কেউ নেই। তো এরকম টুকটাক ঘটনা আমাদের সঙ্গে হতে থাকে। তারপর একদিন 2012-তে যখন আমি ক্লাস 7-এ পড়ি, তখন আমার বেড আলাদা করে দেয়া হয়। তো আমার বেডের পাশে ছিল, আমার বেডের সাথে ছিল জানালা, বড় করে জানালা। তো একদিন আমি ঘুমাইনি, মানে ঘুমানোর চেষ্টা করছি, তখন আমি আমাদের এখানে খুব বানর আছে, এখানে মানে বানর খুবই দেখা যায়, আশেপাশে দেখা যায়। তো আমার ফিল হলো যে মানুষের আকৃতি একটা কিছু বানরের মতন, কিন্তু বানর না, বানর এত বড় হয় না, শিম্পাঞ্জির মতন এরকম এত বড় একটা মানুষের মতন কিছু একটা জানালা ধরে ঝুলে আছে। অ্যান্ড সে নিঃশ্বাসটা নিচ্ছে, সে নিঃশ্বাসটা আমার পিঠে লাগছে। আর এটা কোনো কিছুর পসিবিলিটি নাই যে জানালার কাছে যদি কেউ থাকে, জানালা থেকে আমার বেডটা খানিকটা দূর, আর ওইখান থেকে যদি কেউ নিঃশ্বাস ফেলে সেটা কোনোভাবে আমার পিঠে লাগার কথা না। বাট আমি যে ফিল করছিলাম তার নিঃশ্বাসটা সে আমার পিঠে লাগছে, অ্যান্ড সে গ্রিলটা ধরে খুব জোরে নাড়াচাড়া শুরু করে। তো আমি আল্লাহর নাম নিয়ে যে টার্ন করি পেছনে টার্ন করার সাথে সাথে দেখলাম যে ওখানে কেউ নেই, কিছু নেই। আর বানর যদি হয়ও, সে যদি ওপরে যায়, ছাদের ওপরে যায়, তাহলে আমি দেখবো, বা নিচে গেলেও আমি দেখবো এইটুকু সময়ের মধ্যে। বাট সেখানে কিছুই ছিল না। এর কিছুদিন বাদে আমি বাসায়, রাতের বেলায় আমি এফএম শুনছিলাম, ভূত এফএমই শুনছিলাম। তখন হঠাৎ করে জাস্ট আমি দেখলাম যে আমার পায়ের কাছে কেউ দাঁড়িয়ে আছে, কালো অবয়ব পায়ের কাছে কেউ দাঁড়িয়ে আছে। যে আমি খুব ভয় পেয়ে যাই, বাট আমি নর্মাল, আমি ভাবছিলাম যে কোনো কিছু হ্যালুসিনেট হতে পারে। তো এরকম করে দিন যাচ্ছিল। তো একদিন আমাদের ফ্ল্যাটে কেউ নেই, বাসায় আমি একা। তো স্কুল থেকে এসে পড়েছি, আমি টিভি দেখছি। তো আমাদের সব ডোর ক্লোজ করা, বাকি দুটা রুমের ডোর ক্লোজ করা। তো আমি শব্দ পাচ্ছি যে কিচেন থেকে কিছু একটা হাঁটা বা কেউ রান্না করছে, সেরকম একটা সাউন্ড আসছে। বাট বাসায় কেউ নেই, তো সাউন্ড আসার তো কোনো কথাই নেই, আর রান্না বান্না করার তো কোনো কথাই নেই। তো হঠাৎ আবার শুনছি যে অন্য দুইটা রুমে খুব জোরে জোরে আওয়াজ হচ্ছে, যে কেউ কিছু ফেলে দিচ্ছে, কেউ কিছু ভাঙচুর করছে এরকম। বাট ওইখানে কেউ ছিল না, আমি ছাড়া। তো এরকম অবস্থাতে আমার বাসায় কলিং বেলটা বেজে ওঠে। তো আমি খুব ভয়ে ডোরটা খুলি, তখন দেখি যে আম্মু এসেছে। তো আম্মুর সাথে এই এক্সপিরিয়েন্স শেয়ার করার পরেও আম্মু জাস্ট বলছিল যে হ্যাঁ তুমি হ্যালুসিনেট করতে পারো বা এরকম যেরকম, বাট আমাদের ফ্যামিলিতে এটা কেউ বিলিভ করে না। তো একদিন হলো যে আমার বাবা খুব রাত জাগে, ওনার অভ্যাস খুব রাত জাগে। তো একদিন রাত জেগেছিলেন, তো আমার চাচুর ছেলে হয়, তো ওকে একটা সাইকেল কিনে দেয়া হয়। তো আব্বু বসেছিলেন, তো আমাদের ব্যালকনিটা ছিল সবার অ্যাটাচড, একটা ব্যালকনি ছিল, 3টা রুমেই পড়তো ব্যালকনিটা। তো আব্বু দেখলো যে আব্বু বসেছিল দরজার পাশেই, আব্বু দেখলো যে আমার আঙ্কেল উনি ছোট বাচ্চাদের সাইকেল চালিয়ে বারান্দার এক কোণা থেকে আরেক জায়গা, ওইখান থেকে এক পাশ থেকে আরেক পাশ, আরেক পাশ থেকে আরেক পাশ যাচ্ছে সাইকেল চালিয়ে।
তো আমার বাবা মনে করলেন যে হতে পারে যে মানে তার ভালো লাগছে না বা কিছু, তো ও এরকম করে ছোটদের বাচ্চা ছেলেদের কেন সাইকেল চালাবে, তো উনি আর মাথা ঘামালেন না। সকালবেলা যখন আমার আঙ্কেলকে জিজ্ঞেস করা হয় তুমি রাতের বেলা কেন তুমি সাইকেল চালিয়ে যাচ্ছিলে বারান্দা থেকে এত ছোট বয়সের, তখন আমার আঙ্কেল যেটা বলে সেটা বলে হচ্ছে উনি ওই দিন রাতের বেলা অনেক ঘুমিয়েছিলেন আর সাইকেলটা উনি চালানি নাই। সো উনি কি দেখেছিলেন বা এটা কি ছিল আমরা এখন পর্যন্ত জানি না। সো এরকম ছোট ছোট ঘটনা ওই বাসায় ঘটতো, তো আমরা ভেবেছিলাম যে এটা বাসার প্রবলেম হতে পারে। আর একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে আমরা যে ছাদে নুপুরের শব্দ পেতাম, সেই ছাদে কেউ যেত না। আর আমরা যখনই উঠতাম ছাদে খুবই কম দরকার ছাড়া কেউ উঠতো না, উঠতে দিত না, বাড়িওয়ালার স্ট্রিক্ট মানা ছিল যে ছাদে কেউ উঠবে না। যখনই উঠতাম তখন দেখতাম যে ছাদটা খুবই পরিষ্কার, যে ওখানে কোনো বালু থাকতো না, কিছু না, মনে হতো যে প্রতিদিন সেখানে ঝাড় দেওয়া হয়, তার জন্য আর কি সবকিছু ক্লিন থাকতো। তো এরকম করতে করতে আমরা ওই বাসাটা ছেড়ে দেই, আমরা নতুন একটা বাসায় আসি। সেই বাসায় আসার পরেও টুকটাক কিছু কিছু ঘটনা আমাদের সঙ্গে ঘটে যায়, স্পেশালি আমার সঙ্গে সবকিছু। তো একদিন বাসায় ওঠার পর আমার যখন রুম আলাদা করে দেয়া হয়, তখন আমি বাসায় দিনের ফার্স্ট উঠি, সেদিন সবকিছু ঠিকঠাক, কিছু কোনো প্রবলেম নাই। বাট সেকেন্ড দিন থেকে যেটা হলো যে আমি যখন লাইটটা অফ করতাম তখন মনে হতো যে আমার চারো সাইডে 6-7 জন জুব্বা পরা, দাড়ি, অনেক উঁচা উঁচা লম্বা লম্বা মানুষ মানে হাঁটাহাঁটি করছে। তো আমার মাথার পাশে, আমার খাটের পাশে চেয়ার টেবিল থাকতো, তো মনে হতো যে এখানে কেউ বসে আমার দিকে তীক্ষ্ণ নজরে তাকিয়ে আছে। তো আমার খুব ভয় লাগতো, বাট আমি আবার মনে করতাম যে এটা আমার মনের ভুলও হতে পারে। সো 7 দিন পর্যন্ত, বাসা ওঠার 7 দিন পর্যন্ত এরকম দেখলাম। তো একটা সময় দেখা যায় যে মিলাদ পড়ানো হলো, তারপরে এটা কিছু দেখলাম না। বাট আরেকটা ব্যাপার হচ্ছে যখনই আমি এগুলো ফিল করতাম তখন খুব সুইট স্মেল আসতো, আতরের স্মেল। হঠাৎ করে আমরা বসে আছি কথা বলছি, হঠাৎ করে কেন জানি আতরের গন্ধে এত সুন্দর একটা স্মেল আসতো যে মানে সবাই আমরা মানে কোথা থেকে আসছে সেটা বুঝতে পারতাম না। বাট দেখা যেত যে স্মেলটা এক জায়গায় হচ্ছে, এক জায়গা থেকেই ছড়াচ্ছে, কিন্তু এর আশেপাশে কোনো স্মেল নাই। তো একদিন হচ্ছে আমরা সবাই বসে একসঙ্গে গল্প করছি, তো হঠাৎ করে দেখলাম যে আমার দরজার কাছে থেকে একটা সুন্দর মিষ্টি একটা আতরের ঘ্রাণ আসছে। তো আমরা ভেবেছিলাম যে কেউ হয়তো বা পারফিউম মেরেছে, বাট আমরা অনেক খোঁজাখুঁজি পরে দেখলাম যে আমার ডোরটা যখন আমরা ক্রস করে যাচ্ছি তখন আর পাচ্ছি না, বাট আমার ডোরটার কাছেই একজনকে দাঁড়িয়ে থাকলে তার শরীরে থেকে যেরকম একটা ঘ্রাণ বের হবে, ঠিক ওইটুকু জায়গার মধ্যেই ঘ্রাণটা আসছে, খুব তীক্ষ্ণ ঘ্রাণটা। তো হঠাৎ করে একটা সময় ভ্যানিশ হয়ে যায়। প্রায় আমাদের বাসায় এরকম আমরা ঘ্রাণ পাই। তো মাঝে মাঝে আমি দেখতাম যে আমার পায়ের কাছে কেউ বসে আছে, মাঝে মাঝে দেখতাম যে আমার পা ধরে কেউ টান দিচ্ছে। একদিন হলো যে আমি ওই সময় ক্লাস 10-এ পড়ি, তো হঠাৎ করে ঘুমিয়ে আছি, ঘুমের মধ্যে আমি মনে হচ্ছে যে আমাকে কেউ ধরে উপরে উঠিয়ে রেখেছে। যখন আমি চোখটা খুলি তখন দেখলাম যে একটা কালো বিশাল বড় অনেক একটা ভয়ঙ্কর একটা অবয়ব আমাকে এক হাত ধরে আমাকে উঠিয়ে ফেলেছে। And আমি ওরকম অবস্থায় ছিলাম অনেকক্ষণ। তখন আমি আম্মুকে যখন আমি ডাক দেই তখন মানে আম্মু দেখেছে আমি অনেক উপরে উঠে আছি। তো আম্মু দেখার সাথে সাথে ওই জিনিসটা আমাকে ছেড়ে দেয়, আমি খুব জোরে খাটে পড়ে যাই। তো ভাইয়া এই ছিল আমার ঘটনা। এখন সময়ের স্বল্পতার জন্য আমি বেশি কোনো ঘটনা শেয়ার করতে পারলাম না, সময় হলে আবার আমি ঘটনা শেয়ার করব। সবাই ভালো থাকবেন এন্ড আমার জন্য দোয়া করবেন। আমি খুবই সাফার করছি এটা নিয়ে, এখন পর্যন্ত কেউ আমায় সলিউশন দিতে পারেনি। তো থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম রাসেল ভাই। আমি পড়ছি। রাসেল ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। প্রথমে আপনাকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। সব বাধা বিপত্তি পেরিয়ে আমাদের মাঝে
নতুন আঙ্গিকে ফিরে আসার জন্য। আশা করি ভালো আছেন, কেননা আপনি সব সময় ভালোর দলেই। আমি মোহাম্মদ ইয়াসিন আহমেদ শুভ। আমার বাসা ময়মনসিংহ জেলার মুক্তাগাছায়। আমি একজন স্টুডেন্ট। এইবার এইচএসসি এক্সাম, তাই স্টুডিওতে যাওয়া আমার পক্ষে সম্ভব না, তাই লিখে পাঠালাম। আপনি পড়ে শোনালে অনেক খুশি হব। আর যদি আমার ঘটনাটি সিলেক্টেড হয় তাহলে আমাকে কাইন্ডলি জানিয়ে দেবেন। আর এটা ভূত.com এ শেয়ার করা আমার দ্বিতীয় ঘটনা। আর কথা না বাড়িয়ে আমি আমার ঘটনায় চলে যাই। এই ঘটনাটি আমার দাদু ভাইয়ের কাছ থেকে শোনা একটি জীবন্ত মর্মাহত ঘটনা, এবং দাদু ভাই তার দাদুর কাছ থেকে শোনা একটি ঘটনা, এবং দাদু ভাইয়ের মতো করে আমি উল্লেখ করছি। ঘটনাটি সম্ভবত 1 যুগ আগের কোনো একটি ঘটনা। কোনো একটি রাজ্যে একটি রাজা বাস করত, এবং সে খুবই অত্যাচারী এবং বর্বর ছিল। নিষ্ঠুর রাজা, তিনি প্রজাদের উপরে নির্বিচারে অন্যায় অত্যাচার করতেন এবং অতিরিক্ত খাজনা নিতেন তিনি। যে ব্যক্তি অতিরিক্ত খাজনা পরিশোধ করতে পারত না, তার উপর চলত ভয়াবহ অত্যাচার। এক পর্যায়ে তার রাজ্যেরই এক প্রজা ক্ষিপ্ত হয়ে ওঠে এবং তার বিরুদ্ধে বিদ্রোহী হয়ে ওঠে। কারণ হলো, তার বড় ভাইকে রাজা নির্বিচারে মৃত্যুদণ্ড প্রদান করেছে। তার ছোট ভাই হলো এই ক্ষিপ্ত প্রজা, আর তার ছদ্মনাম সুশীল। উল্লেখ করছি, তার বাড়ি ছিল সেই রাজ্যেরই একটি ঘন জঙ্গলে। তার 2টি ছেলে, তাদের নাম আমি ছদ্মনাম ব্যবহার করছি, বড় ছেলে রাকেশ এবং ছোট ছেলে রণক নামেই অভিহিত করছি। তাদের এই 2 ছেলে ও তার বউকে নিয়েই তিনি বসবাস করতেন। আর তার বড় ভাই থাকতেন অন্য একটি গ্রামে। তিনি বিয়ে করেছিলেন না। তারপর সুশীল সেই বর্বর রাজার বিরুদ্ধতা করার জন্য একটি ঐক্য সংগঠন গঠন করে। তিনি সেই সংগঠনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন এবং ধীরে অনেক প্রজা এই সংগঠনের সাথে যুক্ত হয়ে রাজার কার্যকলাপের বিরোধিতা প্রদান করে এবং তার অন্যায়ের প্রতিবাদ জানায়, এবং সেই বর্বর রাজা রাজ্য শাসনহীন অবস্থায় চলে যায়। এবং তারপর সে বর্বর রাজা ক্ষিপ্ত হয়ে এই সংগঠনের মূল হোতার অনুসন্ধান নেন এবং সুশীলের কথা জানতে পারেন, এবং সুযোগ বুঝে কোনো একদিন রাতে তার সিপাহী দ্বারা অলা কৌশলে সুশীলকে আটক করে নিয়ে আসা হয়। রাজা তার ছেলেদেরও ঘৃণা করতেন, কারণ তারা সুশীলের ছেলে, আর তাই সাথে তার 2 ছেলেকেও আটক করে নিয়ে যায়। সেই রাত থেকেই তাদেরকে সব জায়গায় খুঁজে বেড়ায় এলাকাবাসী, তবুও তাদের কোনো সন্ধান পাওয়া যায় না। এমন অবস্থায় সুশীলের স্ত্রী রাজ দরবারে এসে রাজাকে অনেক তাকতি মিনতি করে বলতে থাকে যে, রাজামশাই, আমার স্বামীর সন্তানকে নিয়ে এই রাজ্য ছেড়ে অনেক দূরে চলে যাব, তবু আমার স্বামী সন্তানকে ছেড়ে দিন। প্রশ্নের জবাবে রাজা অস্বীকৃতি জানান। বলেন, আমি তোমার স্বামী সন্তান কোথায় জানি না। অতঃপর সে সেখান থেকে খালি হাতে বাসায় ফিরে, এবং সুশীল ও তার ছেলেদের যেই রাতে আটক করা হয়, সেই রাতেই তাদের রাজবাড়ির একটি টর্চার রুমে ঢোকানো হয় এবং অত্যাচার শুরু করেন প্রথমেই বেত্রাঘাত দিয়ে। অতঃপর 3 জনকে 3টি খাঁচায় বন্ধ করা হয় এবং সেই খাঁচা সোজা করে দাঁড় করিয়ে রাখা হয় যেন তারা শুতে না পারে, এবং শিকল দিয়ে বাঁধা হয়েছিল তাদের শরীর। সুশীল সিপাহীদের কাছে বলতে থাকে, তোমাদের শত্রুতা তো আমার সাথে, আমাকে মেরে ফেলো, তবু দয়া করে আমার ছেলেদের তোমরা প্রাণ ভিক্ষা দাও। তবু তারা তার কোনো কথা শোনে না। এই অবস্থায় খাবারবিহীন ভাবে সিপাহীরা সেই রুম বন্ধ করে চলে যায়। অন্যদিকে সুশীলের বউ গ্রামবাসীকে সাথে নিয়ে তার স্বামী সন্তানকে পাগল পড়া হয়ে খুঁজতে থাকেন। অতঃপর 14 দিন পর রাজবাড়ির সেই রুম থেকে প্রচুর গন্ধ পেলে সেই রুম খোলা হয় এবং তাদের খাঁচার মধ্যেই মৃত অবস্থায় পাওয়া যায়। সেই রাতেই সুশীলের গ্রামেই একটি বট গাছের সাথে সুশীলকে ও তার 2 ছেলেকে ঝুলিয়ে রেখে আসেন সিপাহীরা। এটা নিদর্শন স্বরূপ। সকাল থেকেই সেখানে ভারী ভাব তৈরি হয়।
একটি হৃদয় বিদারক দৃশ্য ছিল। সুশীলের বউ, স্বামী ও ছেলের লাশ দেখে কান্নায় ভেঙে পড়েন এবং পাগল প্রায় হয়ে রাজাকে নানান ভাবে অভিশাপ থাকেন। বলেন ওরা ফিরে আসবে তোদের এই দুনিয়াতে বিচার করতে। এছাড়াও বলতে থাকেন তুই নির্বংশ হবি। এইসব বলতে বলতেই পাগল প্রায়। এই স্বামী সন্তান হারানোর শোক সহ্য করতে না পেরে সুশীলের বউ সেখানেই মারা যান। এভাবেই একটি সুখী পরিবার শেষ হয়ে যায়। তারপর সপরিবারের শেষকৃত্য সম্পন্ন করেন এলাকাবাসী এবং মর্মাহত ঘটনার পরেই পুরো গ্রামেই স্তব্ধতা নেমে আসে। এমনকি এর কিছুদিন পরেই আবার রাজার অত্যাচার শুরু হয়। এর ঠিক কিছুদিন পরেই রাজার সিপাহীদের মাঝে মহামারী তৈরি হয়। মহামারী বলতে রাজা যেসব সিপাহীরা সুশীলের গ্রামে অত্যাচার করতে যেত তারাই আর ফিরে আসতো না। সেই জঙ্গলের প্রতিমধ্যে 3 রাস্তার মোড়েই তাদের বিভৎস লাশ সেই বটগাছের সাথে ঝুলানো অবস্থায় দেখা যেত। আরেকটি অদ্ভুত ঘটনা হলো সুশীলকে ও তার ছেলেদেরকে যেভাবে মারা হয়েছিল, প্রতিটি সিপাহীর লাশ একইভাবে মেরে তাদেরকে ঝুলিয়ে রাখা হতো। তাদের গায়ে বেত্রাঘাতের দাগ পাওয়া যেত, খামচানোর দাগ পাওয়া যেত, হাতে শিকলের দাগ পাওয়া যেত। এভাবে 10 জনকে মারার পর সেই রাস্তার মোড়ে সেই বটগাছের নিচে পাহারা বসানো হয় এবং যারা পাহারা দিত তাদেরও লাশ সেখানে পাওয়া যেত এবং গাছের সাথে ঝুলানো থাকতো। এখানে অনেকেই মনে করতো যে ভয়ঙ্কর কোনো প্রাণীর আবির্ভাব ঘটেছে, কিন্তু পশু হলে তো লাশ ক্ষতের চিহ্ন দেখা যেত, কিন্তু শরীরে খামচানো এবং বেত্রাঘাতের চিহ্ন এগুলো করতে গেল আর ঝুলানো অবস্থায় থাকতো। এটি একটি অদ্ভুত বিষয়। যেসব সিপাহীরা সুশীলের ও তার সন্তানদের হত্যার সাথে জড়িত ছিল তারাই শুধু মারা যাচ্ছিল। তারপর ধীরে ধীরে শাসন ব্যবস্থাও অচল হয়ে পড়ে এবং রাজ্যবাসী সবাই বলতে থাকে সুশীলের আত্মা তার অন্যায়ের বদলা নিতে ফিরে এসেছে। তারপর সিপাহীরা চাকরিচ্যুত হয়ে যাচ্ছিল, তবুও তাদেরকে রাখা সম্ভব হচ্ছিল না। রাতে বাড়ির বাইরে বের হলেই তারা নিখোঁজ হয়ে যাচ্ছিল। পরের দিন তাদের সেই লাশ 3 রাস্তার মোড়ে গাছের সাথে ঝুলানো অবস্থায় দেখা যাচ্ছিল। অনেক তান্ত্রিক এনেও তাদের কোনো সমাধান করা সম্ভবপর হচ্ছিল না। অতঃপর তারই কিছুদিন পর রাজার একটি ছেলে সন্তান, সে একদিন বিকেল বেলা বাগানে হাঁটতে চায়। সে যখন রাজমহলে ফিরে আসেন না তখন তার অনুসন্ধান শুরু হয়, তবুও তার কোনো সন্ধান পাওয়া যায় না। অতঃপর ঠিক 10 দিন পর সেই ছেলের 3 রাস্তার মোড়ে গাছে ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয় এবং তখন রানী আরো একটি সন্তান সম্ভবা ছিলেন, কিন্তু কিছুদিন পর প্রসবের সময় সেই বাচ্চাটিও মারা যায়। 2 সন্তান হারানোর শোক সহ্য করতে না পেরে রানীও একসময় খাদ্য অনীহায় মৃত্যুবরণ করেন। রাজাও ভেঙে পড়ে, অনুশোচনায় ভুগতে থাকে। এভাবে সে সম্পূর্ণ একা হয়ে যায়। রাজ পরিবারের সে ছাড়া তার সব সদস্য মারা যায় এবং কিছুদিন পরে ঘটে আরেকটি ঘটনা। সেই রাজ্যেরই একটি চোর ও তার 2 জন সঙ্গী সুশীলের বাড়ি থেকে কিছু সামগ্রী চুরি করে সেই বটগাছের রাস্তা দিয়েই ফিরছিল। ঠিক তখন তারা সবাই মিলে সেই বটগাছ থেকে আর্তনাদের শব্দ শুনতে পারে এবং তারা সেই বটগাছের ওপরে কিছু আবছা মূর্তি ছায়া দেখতে পায় এবং সেই চোর বাহিনী কাঁপতে থাকে। একজন সদস্য কাঁপা কাঁপা গলায় বলতে থাকে, কে? ছায়ামূর্তিগুলো তাদের দিকে এগোতে থাকে এবং কিছু দূর থেকেই বলতে থাকে, তোরা কাজটি ভালো করিসনি। এই কথা বলেই 2 জনের গলায় আবছা ছায়ামূর্তিটি হাত দিয়ে চেপে ধরে। আরেকটি চোর সেখান থেকে প্রাণপণে দৌড়াতে থাকে এবং সে সেখান থেকে একটু দূরে একটি বাড়ির সামনে এসে জোরে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়ে যায় এবং মাঝরাতে একটা বিছানায় সে নিজেকে আবিষ্কার করে। সে দেখতে পায় অনেক মানুষ জমে আছে তার আশেপাশে এবং তারাই তাকে উদ্ধার করেছিল। এরপর তাকে সবাই বলতে থাকে কি হয়েছিল ভাইজান। সে তাদের ঘটনা খুলে বলে এবং সবাই বুঝতে পারে এটা কে করেছে। সবাই ভয়ে জড়সড় হয়ে যায় এবং তারপর সেখানে সবাই মিলে মশাল নিয়ে সেই রাস্তার মোড়ে সেই গাছের সন্নিকটে যায় এবং দেখে 2 চোরকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে এবং
তাদের লাশ ঝুলন্ত অবস্থায় রয়েছে এবং তাদের নাকি হাতের কোনো অস্তিত্ব ছিল না। এসব দেখার পর সেখানে কিছু মানুষ সেই লাশগুলো নামায় এবং তাদের পরিবারে হস্তান্তর করে। এই ঘটনার কিছুদিন পরেই রাজা পাগল হয়ে যায় এবং রাস্তা দিয়ে ঘুরে বেড়ায় আর প্রলাপ বসে থাকে। সে সেখান থেকে নিখোঁজ হয়ে যায়, তাকে আর খুঁজে পাওয়া যায়নি। এই ঘটনার পর থেকেই আর কোনো সমস্যা হয়নি। সেই 3 রাস্তার মোড়ের সাথেই ছিল উত্তাল নদী। এভাবেই নদী ভাঙনে একসময় সেই বটগাছটি নদী গর্ভে বিলীন হয়ে যায়। আর এটাই ছিল আমার শোনা একটি ঘটনা। বিশ্বাস করাটা খুব কঠিন, তবুও আমি বলবো বিশ্বাস করা আর না করাটা সম্পূর্ণ আপনাদের ব্যাপার। আর আমার দাদু ভাই কিছুদিন আগেই পরলোক গমন করেছেন, 2 মাস আগে। সবাই তার মাগফিরাত কামনা করবেন। আর রাসেল ভাই, আমি আপনার তারপর তিনি অনেক প্রশংসা করেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। ইয়াসিন আহমেদ শুভ তিনি লিখেছেন ঘটনাটি। ইয়াসিন আহমেদ শুভ আর একটু চমৎকার করে হয়তো লেখা সম্ভব ছিল ঘটনার অনেক জায়গাতেই আমার মনে হয় যে আমরা যে দিচ্ছি সেটা যদি আরেকবার নিজেরা রিডিং পড়ি তাহলে নিজেরাই অনেক ভুল ধরতে পারবো। কিন্তু যাই হোক, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর স্টোরি। আশা করছি এই ঘটনাটি আপনাদেরও ভালো লেগেছে, আর ভালো লাগলেই ভালো। আর আমার মনে হয় যে আমরা আপনাদের আজকে পুরো সময়টা এইভাবে আনন্দ দিতে পারবো। সো পুরোটা সময় আমাদের সঙ্গে থাকবেন। চলে যাচ্ছে আমাদের পরের ঘটনায়। চলুন চলে আসি একটি চমৎকার ঘটনা আপনার ভাইয়ের কাছে। আসসালামু আলাইকুম। ভূত.com এর সকল শ্রোতা এবং রাসেল ভাইকে জানাচ্ছি সালাম ও শুভেচ্ছা। আমি আফসান। ডিয়ার লিসেনার্স, আপনারা অনেকেই মর্গের ঘটনা শুনতে চান। সম্প্রতি নেত্রকোনায় বাড়ি আমার এক ছাত্র নাম শফিক, ও দারুণ একটি মর্গের ঘটনা আমাকে পাঠিয়েছে ভূত.com এ আপনাদেরকে শেয়ার করার জন্য। আশা করি আপনাদের সবার ঘটনাটি ভালো লাগবে। তো দেরি না করে আমি সরাসরি ঘটনাতে চলে যাচ্ছি। তবে সঙ্গত কারণে আমি হসপিটালের নামটি বলতে পারছি না বলে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করে নিচ্ছি। শুধু বলবো এটি ময়মনসিংহ বিভাগের কোন একটি জেলার ঘটনা। সময়টি ছিল 1998 সাল। ওই হসপিটালের মর্গের যিনি দায়িত্বে ছিলেন তিনি কিন্তু ডোম নন, জাস্ট দায়িত্বে ছিলেন। তো উনি সাধারণত যে লাশগুলো মর্গে আসতো সেগুলোর হিসাব রাখতেন, তার নাম পরিচয়, যদি বেওয়ারিশ হতো সেটার হিসাব রাখতেন এবং প্রয়োজন অনুযায়ী মর্গ থেকে লাশটা কোথায় যাবে সেটার হিসাব রাখতেন। সেটা কখনো মেডিকেলের মানে স্টুডেন্টদের কাছে চলে যেতে পারে, কখনো সেটি বেওয়ারিশ হিসেবে দাফন হয়ে যেতে পারে, বিভিন্ন কারণে সেটা চলে যেতে পারে। সেই হিসাবটি তিনি রাখতেন। তো উনি টানা 3-4 দিন খুব অসুস্থ থাকেন, যার কারণে উনি ডিউটিতে যেতে পারছিলেন না। আবার সময়টাও এমন একটা সময় ছিল যখন রোজার ঈদের সময় চলে আসে, ডাক্তার নার্স অনেকেই ছুটিতে চলে যান। তো যেহেতু ওনার ডিউটি কেউ যে একটু করে দেবে সেই ধরনের কোনো লোককেও পাওয়া যাচ্ছিল না, তো এই কারণে মানে খুবই নিরুপায় হয়ে ওনার ছেলেকে বলেন যে তুমি আপাতত একটু রাত্রে গিয়ে তুমি একটু জাস্ট খালি মর্গের সামনে আমি যে টেবিলটাতে বসি সেই টেবিলটাতে একটু বসে থাকবে, আর কিছু না, জাস্ট মানে একটু বসে থাকার জন্য বসে থাকা। তো যিনি বেসিক্যালি মর্গের দায়িত্ব ছিলেন ওনার নাম ছিল নারায়ণ পারই এবং ওনার ছেলের নাম ছিল নিতাই পারই। তো নারায়ণ পারই দীর্ঘদিন মর্গের দায়িত্ব থাকার যেহেতু দায়িত্ব ছিলেন, কিন্তু মজার বিষয় হলো মর্গে অনেক সময় অনেক ঘটনা ঘটে, কিন্তু নারায়ণ পারোয়ের সাথে কোনো ধরনের কোনো ঘটনাই ঘটেনি এবং উনি কোনো এমন কিছু শুনতেনও না। যার কারণে উনি যখন ওনার পরিবারের সাথে শেয়ার করতেন যে এতদিন মর্গে আমি দায়িত্ব পালন করছি, কিন্তু অনেকের সাথে অনেক জিনিস ঘটে, কিন্তু আমার সাথে এখন পর্যন্ত কোনো ঘটনা ঘটেনি। যার ফলে ওনার ছেলে নিতাই পারই উনিও চিন্তা করেছেন যে এটার কি ব্যাপার, আমার বাবার সাথে তো কখনোই কোনো জিনিস ঘটেনি, তো স্বাভাবিকভাবে এটা জাস্ট একটা মনের ভুল, মানুষ একটু হয়তো মনে ভয় পায়, মনে মনে একটু ভয় পায়, যার কারণে ওই ভয়ের জিনিসটাই সে হয়তো সামনে দেখে। তো নিতাই পারে ওই চিন্তাই করেন। নিতাই পারেও সে কলেজে লেখাপড়া করতো, ফার্স্ট ইয়ার স্টুডেন্ট ছিল। তবে ফার্স্ট ইয়ার স্টুডেন্ট থাকলেও সে বেশ উঁচু লম্বা এবং বেশ সাহসী একজন ছেলে ছিল আর কি। তো যেহেতু হসপিটালে তেমন কেউ ছিল না,
আর মর্গের সাইডটা নিয়ে আসলে মানুষের অত মাথাও কেউ ঘামায় না, যে কে ডিউটিতে আসলো কে না আসলো অতটা মাথাও ঘামায় না। যার কারণে সে বাবা যেহেতু অসুস্থ ছিল সে রাজি হয় সেখানে, মানে এক রাতের জন্যই তো যাওয়া। সময়টা ছিল ঠিক রোজার ঈদের পরের দিন, যখন মোটামুটি খুব শুনশান নীরবতা, হসপিটালে রোগীর সংখ্যাও কম, ডাক্তার নার্সের সংখ্যাও কম ছিল। তো ওই রাত্রে নিতাই পারুই সে তার বাবা যেই টেবিলে বসে সেই টেবিলে বসে জাস্ট একটু বসে থাকার জন্য বসে থাকে আর কি, সে বসেছিল। তো সন্ধ্যার দিকে কিন্তু একটি লাশ আসে। লাশটি দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছে বলে তাদেরকে বলা হয়, এবং ওই লেজার বুকে সেটা এন্ট্রিও করা হয় যে একটি দুর্ঘটনা। তো না মানে নিতাই পারুই যখন ডিউটিতে গিয়েছে সে কিন্তু তখন কোনো লাশ ঢুকতে দেখেনি, মানে সে যাওয়ার আগেই লাশটা আসলে এন্ট্রি হয়েছে। তো সে ওই লাশের চেহারা টেহারা দেখেনি, দরজা বাইরে থেকে লক করা ছিল এবং সে দরজা থেকে আরো বেশ দূরে সে বসেছিল। রাত যখন 1টা বা 1:30টার দিকে, তখন হঠাৎ নিতাই পারুই মর্গের মধ্যে তপাস করে একটা শব্দ শুনে। মনে হচ্ছে উঁচু থেকে কোনো জিনিস বা উঁচু থেকে ভারী কোনো জিনিস তপাস করে মাটিতে পড়েছে বা ফ্লোরে পড়েছে। তখন নিতাই পারুই চিন্তা করে কি ব্যাপার, মর্গের ভিতরে হঠাৎ এমন শব্দ হলো কেন? যেহেতু সে একটু সাহসী ছিল আর ওই মর্গের দরজার চাবিটাও তার কাছে ছিল, তখন সে চিন্তা করে ঠিক আছে আমি যে একটু দেখে আসি যে শব্দটা কেন হলো। নিতাই পারুই আস্তে 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 দরজার কাছে যায়। খুলবে কি খুলবে না সে একটু দ্বিধাগ্রস্ত হতে থাকে যে খুলবো কি খুলবো না। তারপরে মনে হলো না খুলি। তখন সে দরজাটা খুলে মর্গের লাইটটা জ্বালায়। মর্গে বেসিক্যালি ওই সময় তেমন কোনো লাশ ছিলও না, 1-2টা লাশ ছিল। তো নিতাই পারুই সে দেখলো লাইটটা জ্বালানোর সাথে সাথে যে একটি লাশ নিচে পড়ে আছে এবং স্ট্রেচার যে পাশে যে থাকা যে স্ট্রেচার সেই স্ট্রেচারটি ফাঁকা। আসলে নিতাই পারুই বুঝতে পারছিল না, কারণ হচ্ছে সে যখন ডিউটিতে এসেছে বাবার স্থলাভিষিক্ত হয়ে, তখন তো সে কোনো লাশকে ঢুকতে দেখেনি। সে শুনেছে যে সে আসার আগে একটা লাশ ঢুকেছে, সেটা কি মাটিতেই রাখা নাকি স্ট্রেচারে রাখা এই বিষয়ে তো তাকে কিছু বলা হয়নি। তখন নিতাই পারুই চিন্তা করে কি ব্যাপার, লাশ তো আসলে স্ট্রেচারে থাকার কথা, মাটিতে কেন? তখন সে চিন্তা করছে হয়তোবা কোনো কারণে স্ট্রেচারের, হয়তোবা যেহেতু লাশটা সে খেয়াল করে দেখলো বেশ শরীর ভারী, মানে বেশ মোটা সোটা শরীর, তো চিন্তা করলো যে হয়তোবা স্ট্রেচারে কোনো একটা পাশে ভার বেশি হয়ে গিয়েছিল, এই কারণে পড়ে যেতে পারে। এখন নিতাই পারুই চিন্তা করছে লাশটি কি সে কষ্ট করে উঠিয়ে স্ট্রেচারে রাখবে কি রাখবে না, এটা নিয়ে সে খুবই দ্বিধাগ্রস্ত ছিল। তখন চিন্তা করলো যে না, যেহেতু এটা পড়ে আছে পড়েই থাক, আমি আর এটা ধরবো না, পরে কি থেকে কি হয়ে যাবে যদি এরকমই রেখে যায়, পরে আবার যদি পোস্টমর্টমের সময় কোনো আলামত নষ্ট হয় বা বিভিন্ন কারণে নিতাই পারুই লাশটি আর ধরেনি। সে আবার দরজাটি তালা বন্ধ করে চলে যায়, বাইরে চলে আসে এবং বসে আছে। তো তখন সে তার একটু ঘুম ঘুম ভাব চলে আসে। হঠাৎ করে নিতাই পারুইয়ের মনে হচ্ছিল মর্গের মধ্যে কোনো একজন মানুষ হাঁটাহাঁটি করছে। মনে করুন যে যদি কেউ ইচ্ছাকৃত ভাবে ভেজা পায়ে ফ্লোরে, মনে করুন যে ফ্লোরে পানি আছে, তো ওই পানি পালা ফ্লোরে কেউ যদি থপাস থপাস করে পা ফেলে কেমন শব্দ হতে পারে, তো মনে হচ্ছে ওরকম শব্দ করে কেউ পুরো ফ্লোর ভরে বা ওই মর্গের মধ্যে হেঁটে বেড়াচ্ছে। তো নিতাই পারুইয়ের যে বাবা নারায়ণ পারুই, উনি কিন্তু আগে থেকেই নিতাই পারুইকে বলেছিলেন যে মর্গের পাশে একটা বড় গাছ রয়েছে, তো হসপিটালে অনেকগুলো বড় বড় বিড়াল আছে, মাঝে মাঝে বিড়ালগুলো কি করে গাছের ডাল দিয়ে ওই মর্গের যে ভেন্টিলেটর, ওই ভেন্টিলেটর দিয়ে মর্গের ভিতরে ঢুকে অনেক সময় অনেক কিছু তছনছ করে। তো নিতাই পারুই চিন্তা করেছে হয়তো বা এমন কিছু হতে পারে, কোনো বিড়াল ঢুকেছে, এই জন্য সে শুরুর দিকে বিষয়টা এত পাত্তা দেয়নি। কিন্তু কিছুক্ষণ পর মনে হচ্ছিল যে বিড়াল হাঁটলে তো এরকম শব্দ হওয়ার কথা না, এত জোরে শব্দ হওয়ার কথা না, আসলে এই শব্দটা কিসের? তখন নিতাই পারুইয়ের একটু সন্দেহ জাগে। সে আস্তে আস্তে আবার মর্গের দরজার কাছে যায়, কাছে গিয়ে
সে দরজাটি খোলার পরে মর্গের ভিতরে লাইট জ্বালায়। তো লাইট জ্বালিয়ে সে দেখে যে লাশটি ওখানে পড়ে আছে, সে ঘন্টাখানেক আগে যেখানে দেখে গিয়েছিল স্ট্রেচারের নিচে। তো শব্দটা কি হচ্ছিল, তো চিন্তা করলো যে বিড়াল যদি ঢুকে থাকে তাহলে আমি একটু খুঁজে দেখি কোথায়, এবং ওকে বের করে দিই মর্গের বাইরে। তখন সে কি করে, মর্গের আরো কয়েকটা লাইট জ্বালিয়ে বিড়াল থেকে খুঁজতে থাকে, এবং খুঁজতে হঠাৎ করে সে সত্যি বিড়ালটাকে আবিষ্কার করে। দেখে বড় একটি বিড়াল, কিন্তু সেটি জীবিত না, মৃত। এবং মনে হচ্ছে কে যেন টান দিয়ে বিড়ালের মাথাটা ছিঁড়ে ফেলেছে। বিড়ালের বডি এক জায়গায়, মাথা আর এক জায়গায়, এবং রক্তে ফ্লোরের একটা পাশ ভেসে গিয়েছে। তখন মনে হলো খুব বেশিক্ষণ আগে বিড়ালটি মারা যায়নি, তো কে মারলো? তখন নিতাই পারে আসলেই ভয় পেয়ে যায় যে আসলে এখানে কি হচ্ছে, কে মারলো বিড়ালটাকে। তখন নিতাই পারই চিন্তা করে, আর এক মুহূর্তও নয়, এখানে আমি দ্রুত এখান থেকে বের হয়ে যাব। এই চিন্তা করে নিতাই পারে যখনই পেছন ঘুরেছে, হঠাৎ করে দেখে যে লাশটি নিচে পড়েছিল সেই লাশটি দাঁড়িয়ে আছে। এই দৃশ্য দেখে নিতাই পারই প্রচন্ড শব্দে একটি চিৎকার দিয়ে দরজার দিকে যেতে থাকে, কিন্তু দরজা পর্যন্ত যাওয়ার আগেই নিতাই পারই সেন্সলেস হয়ে পড়ে যায়। পরের দিন সকালবেলা যখন হসপিটালে অন্যান্য লোকজন আসে, দেখে মর্গের দরজা খোলা এবং ভিতরে নিতাই পারই পড়ে আছে। সবাই নিতাই পারইয়ের জ্ঞান ফিরানো হয়, সবাই চেষ্টা করে নিতাই পারইয়ের জ্ঞানটি ফেরানোর জন্য। নিতাই পারইয়ের জ্ঞান ফেরার পরে নিতাই পারই সব ঘটনা খুলে বলে। তো অদ্ভুত ব্যাপার যে নিতাই পারইয়ের বর্ণনা অনুযায়ী লাশটি স্ট্রেচার থেকে নিচে পড়েছিল, কিন্তু আসলে সবাই এসে দেখে লাশটি কিন্তু স্ট্রেচারের উপরেই ছিল, লাশটি আর নিচে ছিল না। এবং একটি বিষয় সবাই আবিষ্কার করে, ওই বিড়ালটির মাথা সত্যি ছেঁড়া ছিল, এবং বিড়ালের ডেড বডিটা পাওয়া যায় ওখানে। এটি ছিল রাসেল ভাই ঘটনা। আশা করি সবার ভালো লেগেছে। তো এখন একটা কঠিন সময় যাচ্ছে, করোনা ভাইরাস। লিসেনারদেরকে আন্তরিকভাবে অনুরোধ করব, আপনারা সবাই হোম কোয়ারেন্টাইনটা মেনে চলবেন, এবং আপনারা নিজ বাসায় অবস্থান করবেন। এবং সর্বোপরি আরেকটা কথা বলতে চাই, আপনারা বেশি করে ভূত.com-এ গল্প শেয়ার করবেন, মেইল করবেন, সবাই যুক্ত থাকবেন ভূত.com-এর পেজে। আমার জন্য দোয়া করবেন যেন আরো সুন্দর ঘটনা আপনাদেরকে শেয়ার করতে পারি। আমি পশ্চিমবঙ্গের হুগলি জেলার সদর শহর চুঁচুড়া থেকে প্রজিত কুমার সাহা বলছি। আমি আপনার একজন বড় ভক্ত, কারণ আপনার পূর্ববর্তী অনুষ্ঠানে আমি বহুকাল ধরে শুনে আসছি। যাই হোক, নতুন করে ভূত.com-কে চালু করার জন্য আমি আপনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, এবং ভূত.com-এর ফ্রি বৃদ্ধি আমি আন্তরিকভাবে কামনা করি। তো আমার যে ঘটনাটি, সেটি আমার এক মেঘমতের মুখ থেকে শোনা, এবং মেঘমতাই আমাকে হলপ করে বলেছিলেন যে এটি তার জীবনে ঘটে যাওয়া একটি সত্য ঘটনা, এবং এটি উনি আমৃত্যু মনে রাখবেন বলেই আমাকে বলেছেন। মেঘমতাই ছিলেন মালগাড়ির গার্ড। তো ওনাকে প্রায়ই মালগাড়ি নিয়ে যে দূর গন্তব্যে নিয়ে যেতে হতো মালগাড়িকে। তো যে এদিনকার ঘটনা, সেই সময় উনি মালগাড়ি নিয়ে হাওড়া থেকে বর্ধমানের দিকে দুটো লাইন আছে, একটা কর্ড লাইন, একটা মেন লাইন। তো ওনার মালগাড়িটা যাওয়ার কথা ছিল কর্ড লাইন দিয়ে। তো সেই কর্ড লাইনের উদ্দেশ্যে মালগাড়িটি যাবে। এর আগে গার্ডের একটা দায়িত্বের মধ্যে পড়ে, যেটা যে আরপিএফ যে স্টাফেরা, আরপিএফ বলতে রেলওয়ে প্রোটেকশন ফোর্স, যারা এই ট্রেনটি মালগাড়িটির সঙ্গে সুরক্ষার দায়িত্ব নিয়ে সমস্ত পথটাই পাড়ি দেবে, তাদেরকে সঙ্গে নিয়ে প্রতিটা বগিকে একবার ভালো করে চেক করে নেওয়া, যাতে প্রতিটা বগি সিল করা আছে কিনা এটা দেখে নেওয়া, এবং এটা ওনার একটা দায়িত্ব বা কর্তব্যের মধ্যেই পড়ে। তো সেই কাজটি উনি হাওড়া থেকে ট্রেন ছাড়ার আগেই করে নিয়েছিলেন, এবং
দেখে নিয়েছিলেন যে প্রতিটা বগি স্টিল করা রয়েছে। তো এই অবধি ঠিকই ছিল ট্রেন। তো যত সময় তার গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়েছিল এবং যাচ্ছিল যথারীতি মালগাড়ি খুবই আস্তে আস্তে যায়, আপনারা জানেন, এবং প্রতিমধ্যে অনেক জায়গায় দাঁড়িয়েও পড়ে সিগন্যাল না পাওয়ার জন্য। এই ট্রেনটিও তার ব্যতিক্রম ছিল না। তো বর্ধমান কর্ড লাইনে একটি স্টেশন আছে বেলমুড়ি বলে, এটিকে প্রত্যেকটি লোকই এদিককার একটি অপয়া স্টেশন বলে থাকে। এই স্টেশনের নামও কেউ করতে চায় না, বলে নাকি এই স্টেশনের নাম ভোরবেলা করলে পরে সারা দিনটা নাকি খারাপ যায়। তো সেই বেলমুড়ি স্টেশনের একটু জাস্ট আগেই ওনার ট্রেনটা রাত্রির 1-1:30 নাগাদ দাঁড়িয়ে পড়ে। তো সিগন্যাল ছিল না, গার্ডের তখন কিছু করার নেই। আর এই ঘটনাটি আজ থেকে বহু বছর আগের, তখন গার্ডেদের হাতে ওয়াকি টকির ব্যবস্থা ছিল না। তো সেই অবস্থায় উনি বসে রয়েছেন যে ট্রেনের সিগন্যাল নেই, আমার তো কিছু করণীয় নেই, ট্রেন সিগন্যাল পাবে, ড্রাইভার অটোমেটিক্যালি ট্রেন ছেড়ে দেবে। এমত অবস্থায় একজন আরপিএফ এসে ওনাকে ডাকতে আরম্ভ করেন যে গার্ড সাহেব চলুন, একটা বগিতে মনে হচ্ছে সিল খোলা আছে। তো উনি কিঞ্চিত বিরক্তই হন যে সমস্ত বগি আমি দেখে এলাম চেক করে, তাতে তো সিল করাই ছিল প্রত্যেকটা, কিন্তু ওনার কিছু করার নেই, দায়িত্বের মধ্যেই পড়ে। একবার যখন আরপিএফরা বলে যাচ্ছে তখন যদি উনি দেখতে না যান, তাহলে পরে যদি পরবর্তীকালে সিল খোলা বেরোয়, আরপিএফরা হয়তো সিল খুলেও দিতে পারে, খুলে নিজেরাই চুরি করে নিতে পারে, জিনিসপত্র সরিয়ে দিতে পারে। এটা একটা ওনার ধারণার মধ্যে এলেও সেক্ষেত্রে পুরো বদনামের ভাগী তাকে হতে হবে, যে ওনাকে বলা সত্ত্বেও উনি যাননি। সেই কারণে খানিকটা দায়িত্ব কর্তব্যের খাতিরেই ওনাকে যেতে হলো বগিগুলোর সিল ঠিক মতো আছে কিনা দেখার জন্য। তবে উনি মনে মনে খুব বিরক্ত হয়ে যাচ্ছিলেন যে একেবারে শুরুর দিকের বগিতে যদি সিল খোলা দেখাতে নিয়ে যায়, তাহলে আমি কি করে ড্রাইভারকে বোঝাবো তো ট্রেনের মধ্যে নেই, এবং এই সময় সিগন্যাল হয়ে গেলে ড্রাইভার তো ট্রেন ছেড়ে দেবে, আমি তাহলে এবার ট্রেনে উঠবো কি করে। তবুও কর্তব্যের খাতিরে তাকে যেতেই হয়েছিল। যদিও এই বগিটি সামনের দিকে ছিল না, বরং কিছুটা পেছন দিকেই ছিল। তো উনি সেখানে তাড়াতাড়ি পৌঁছেও গেলেন। পৌঁছানোর পরই ওই আরপিএফটি তাকে বললো, গার্ড সাহেব এই বগিটি দেখুন, এটাতেই মনে হচ্ছে স্টিল খোলা আছে। তা হাতে ওনার সঙ্গে ছিল ওই 5 ব্যাটারির প্রচুর আলো হয় এমন টর্চ, যেটা গার্ডের বৈশিষ্ট্য তাদের কাছে রাখায় থাকে। সেই আলো ফেলে উনি দেখলেন না, সেই ঠিকমতোই করা রয়েছে। সাথে তিনি খুবই বিরক্ত হলেন এবং আরপিএফ করলেন, দূর মশাই কি বললেন আপনি, এরকম ভুলভাল কথা বলে ডেকে নিয়ে এলেন। কিন্তু দূর মশাই যাকে বললেন তাকে তিনি ঘাড় ঘুরিয়ে কোথাও দেখতে পেলেন না। তো উনি ভাবলেন হয়তো আরপিএফ বাথরুম টাথরুম করতে এদিক ওদিক কোথাও গেছে। তো খানিকক্ষণ দাঁড়িয়ে ডাকাডাকি শুরু করলেন, কিন্তু আরপিএফ এর তো আসার কোনো নামগন্ধ নেই। তো উনি কি করবেন এমন অবস্থায় পায়ের কাছে কি নরম নরম কিছু ঠেকলো ওনার। তখন উনি টর্চ ফেলে যেটা দেখলেন নিচে তাকিয়ে, সেটা দেখার জন্য উনি একেবারেই মানসিকভাবে প্রস্তুত ছিলেন না। উনি দেখলেন যে আরপিএফ স্টাফটি তাকে এতক্ষণ ডেকে নিয়ে আসছিল কথা বলতে বলতে, সেই আরপিএফ স্টাফটি রেল লাইনের মধ্যে দ্বিখণ্ডিত অবস্থায় পড়ে রয়েছে এবং তার বডিতেই ওনার পা লেগেছে বলে ওনার নরম নরম কিছুর একটা অনুভূতি হয়েছে। দেখে তো উনি প্রচন্ড ভয় পেয়ে গেলেন, কিন্তু এখানে ডাকাডাকি করেও কাউকে পাবেন না, ওয়াকি টকি নেই, মোবাইল ফোনের তো প্রশ্নই নেই। সেই সময় মোবাইল ফোনের আবিষ্কারই হয়তো হয়নি। কি করবেন উনি ভাবতে ভাবতে একটু সম্বিত ফিরে পেয়ে ধীরে ধীরে নিজের গার্ডের কামরায় ফিরে গেলেন। ট্রেন যতক্ষণ না সিগন্যাল পেয়ে চালু হচ্ছে ওনাকে অপেক্ষা করতেই হলো। ট্রেন ছাড়তেই নিকটবর্তী স্টেশন ওই বেলমুড়ি, সেখানে যেই ট্রেন পৌঁছালো উনি এমার্জেন্সি ব্রেক মেরে ট্রেনটিকে দাঁড় করালেন। তো সিগন্যাল থাকা সত্ত্বেও ট্রেন যেহেতু দাঁড়িয়ে গেছে, স্টেশন ম্যানেজার ছুটে এলেন যে কি ব্যাপার, আপনার ট্রেনের সিগন্যাল আছে তা সত্ত্বেও আপনার ট্রেন কেন গেল না। তখন উনি স্টেশন মাস্টারের হাতে একটি মেমো ধরিয়ে দিলেন যে আমি রাস্তায় আসার পথে রেল লাইনের ওপরে একজন আরপিএফ কে কাটা পড়ে থাকতে দেখে এসেছি, আপনারা ইমিডিয়েট কোনো ব্যবস্থা করে তার দেহকে নিয়ে আসার ব্যবস্থা করুন। এই বলে উনি ওনার কর্তব্য সমাধা করে ওখান থেকে ট্রেন নিয়ে রওনা হয়ে গেলেন। এরপরে বলাই বাহুল্য ওই আরপিএফ এর সঙ্গে তার আর কোনোদিন দেখা হয়নি, না তাকে তিনি এই ঘটনার আগেও কোনোদিন দেখেছিলেন, না তাকে তিনি এই ঘটনার পরেও কোনোদিন আজ অব্দি দেখেছেন। যেন সে এই মুহূর্তটার সাথে ফাইট করতে পারে এবং জয়ী হয়।
আমরা শুনবো একটি আপেল নিয়ে কাহিনী। নমস্কার রাসেল ভাই, আমার নাম এখানে আমি গোপন রাখতে চাইছি। আমি থাকি হাবড়া বলে একটি জায়গা আছে যেটি কলকাতার সারাউন্ডিং এরিয়াতে পড়ে, এবং ঘটনাটি বেসিক্যালি ঘটে আমার ড্রাইভারের সাথে, এবং আমি ওর থেকেই ঘটনাটি কালেক্ট করেছি। ঘটনাটি ঘটে এই 2018 সালে জুন মাসের মাঝামাঝি সময়। ঘটনার পরপর আমাদের ড্রাইভার যিনি আছেন, ওর নাম বেসিক্যালি সুমন। ওর বাড়ি গলদা বলে একটি জায়গা আছে সেইখানে। তো ঘটনাটি ঘটবার পর ও বেশ কিছুদিন আমাদের অফিসে আসেনি, অফ করেছিল, এবং ওর সাপ্লিমেন্টারি হিসাবে একজন নতুন ড্রাইভার পাঠায়। তো তার থেকে আমরা যখন জানতে চাই ঘটনা কি ঘটেছে, সুমন আসছে না কেন, তো সেই ক্ষেত্রে ও বেশি কিছু আমাদেরকে খুলে বলে না। এটুকুই বলে যে সুমন এখন হসপিটালে ভর্তি, এবং কিছুদিন পর সেটাও শুনতে পারি যে ও হসপিটাল থেকে বাড়ি এসেছে এবং একটি কবিরাজের তত্ত্বাবধানে ও রয়েছে। তো তারপরে এর থেকে বেশি কিছু আমরা ওর নতুন ড্রাইভারের থেকে জানতে পারি না। সুমন যখন সুস্থ হয়ে আবার অফিস জয়েন করে, প্রায় 1 মাস মতো ও আমাদের অফিসে আসেনি। তো যখন জয়েন করে তখন আমি ওর থেকে যখন ঘটনাটি শুনে আমি রীতিমতো চমকে গেছিলাম। শুধু আমি নয়, আমার সাথে বাকি যে স্টাফরা আছে প্রত্যেকেই চমকে উঠেছিল। অনেকে তো বিশ্বাসই করতে পারছিল না যে এরকমও ঘটনা ঘটে। ঘটনাটি যেদিন ঘটে সেদিন জুন মাসের মাঝামাঝি কোনো একটা সময় ছিল। ও যখন অ্যাজ ইউজুয়াল অফিসে আসে, অফিস করে ওকে আমরা 6টায় রিলিজ করে দিয়েছি। ও 6টার পর যেরকম বাড়ি যায়, বাড়ি গিয়ে রাতের খাওয়া দাওয়াকে শুয়েছে, এরকম সময় লোডশেডিং হয়ে যায়। তো লোডশেডিং হওয়ার কারণে সেই সময় প্রচন্ড গরম থাকার কারণে ও ঘরে থাকতে না পেরে ওদের বাড়ির পেছনে একটি পুকুর আছে, সেই পুকুরের পাড়ে ও যেয়ে বসে থাকে। তো প্রথমে ওদের বাড়ির একটু বর্ণনা দিই। ওদের বাড়ি যেতে গেলে যে রাস্তা দিয়ে যেতে হয়, রাস্তার দুপাশে বিস্তর ধান ক্ষেত পড়ে, এবং এই রাস্তাটা একটা এন্ডে যেয়ে একটা ছোট গ্রাম আছে। সেই গ্রামের রাস্তার দুধারে বাড়িঘর আছে, এবং একদম এন্ডের বাড়িটা হচ্ছে ওদের। এবং ওদের বাড়ির পেছনে একটি বড় বাঁশবাগান আছে, এবং বাঁশবাগানের মধ্য দিয়ে যে রাস্তাটা গেছে সেই রাস্তাটা দিয়ে যাবার পর পুকুরটি পড়ে যেখানে সুমন বসেছিল। এবং পুকুরের ধারে একটি চাপা কল, বাঁধানো চাপা কল আছে, এবং তার পাশে একটি চাপা গাছ আছে। তো সুমন রাতের বেলায় বসে রয়েছে ওখানে। ও যেটা বললো যে আচমকাই শুনতে পাচ্ছে যে একটি মেয়ে এবং খুব সুন্দর গলায় গান গাইছে, এবং গানটি আসছে এই চাপা গাছটি যেখানে আছে ঠিক তার সারাউন্ডিং জায়গাটা থেকে। ও ভাবলো এত রাতে, তখন বাজে রাত 2টো। তো ভাবছে যে এত রাতের বেলায় এখানে কে গান গাইছে। ওর একটু কিউরিওসিটি হয় জানবার সেটি। তো ও এটা জানবার জন্য ও ধীরে ধীরে ওই চাপা গাছের দিকে এগিয়ে যায়। তো এগিয়ে যেতে ও দেখছে গানটা ওইখান থেকেই আসছে, কিন্তু কেউ নেই ওখানে। তো ও তখন জিজ্ঞেস করে যে কে তুমি, কে এত রাতে এখানে, কে গান গাইছো? তো ওর রিপ্লাইতে উত্তর আসে, সেটা তুই জানতে চাস না, তুই তোর মতো থাক, আমি আমার মতো থাকি। আমাকে দেখতে চাস না, তাহলে তুই সহ্য করতে পারবি না। ও তখন ভাবে আমাদের পাড়ার কোনো মেয়ে গান গাইছে, কে আমি চিনবো না, কে সহ্য করতে পারবো না, কি ভুলভাল বলছে। ও বলছে যেই হও তুমি সামনে আসো, আমি তোমায় দেখতে চাই। ও বলছে তুই পারবি তো দেখতে, আমায় সহ্য করতে পারবি তো, বারবার জিজ্ঞেস করছে। এবং ওর ভয়েসটা অনেকটা নাকা গলার ছিল, যেটা নাক চিপে কথা বললে যেরকম শুনতে লাগে সেরকম ছিল। মানে এটা সুমন আমাদেরকে পরে বলেছে যেরকম ভাবে। তো ও বলে হ্যাঁ, চলে আসো সামনে, আমি দেখতে চাই কে তুমি। ও দেখছে যে ওই সময় যে চাপা কলতলাটা ছিল সেই কলতলার উপর থেকে, চাপা গাছের উপর থেকে এক বছর চুল ঝুলে পড়লো। ও বলল যে ও তখন দেখলো যে এক গাছের চুল ঝুলে পড়লো, এবং সেইটাকে ফলো করে ও যখন চাপা গাছের উপরের দিকে তাকালো তখন দেখছে একটা বিভৎস চেহারার একটা মেয়ে, খুব কালো, ওখানে বসে আছে। তো আমি 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 আমার কিউরিওসিটির জন্য সুমনকে জিজ্ঞেস করলাম যে তুমি এত কালো অন্ধকারে তুমি কিভাবে দেখলে? ও তখন বলল যে ও কালো হতে পারে, কিন্তু ওর গা থেকে এমন একটা রশ্মি বেরোচ্ছিল যেটাতে ওর মুখটা দেখা যাচ্ছিল। আমি ওকেই দেখতে পাচ্ছিলাম, আর কিছু দেখতে পাচ্ছিলাম না। ও ওই অবস্থা, ওকে দেখবার পর ওখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। পরের দিন সকালবেলা সবাই ওকে বাড়িতে নিয়ে আসে, এবং ও খুব অসুস্থ হয়ে পড়ে। তো বাড়িতে থাকে, জ্বর হয়, এবং সেবা শুশ্রূষা একটু পাওয়ার পরও মোটামুটি ঠিক হয়। সেই দিন রাত্রেবেলাতেই ও আবার সেম মেয়েটির স্বপ্ন দেখে। সেম মেয়েটি
ওকে জিজ্ঞেস করতে থাকে, তুই আমাকে দেখতে চেয়েছিস, আমি তোকে দেখা দিয়েছি, এবার আমি তোর পিছু ছাড়বো না। তুই বল তুই কি খেতে চাস, তুই যা খেতে চাইবি আমি তোকে তাই এনে দেবো। ও তখন বলল যে আমি একটা আপেল খেতে চাই। ভুল করে বলেই ফেললো। তো বলার পর সাথে সাথে ওর ঘুম ভেঙে গেল। ও ভাবলো এটা কি দেখলাম আমি। তারপর ভোরবেলায় ও যখন সকালবেলা উঠেছে, ভোরবেলা উঠে দেখছে ওর বাড়ির দরজার সামনে একটি আপেল রাখা। ও তখন মনে মনে ভাবছে, ও স্বপ্নের কথা ভুলে গেছে। ও তখন মনে মনে ভাবছে আপেলটি এলো কোথার থেকে। তারপর ও রিকল করলো, যখন ও দেখছে কালকে রাতে তো আমি এরকম স্বপ্ন দেখেছি, হ্যাঁ আপেল চেয়েছিলাম। যাই হোক, আপেলটি দেখলো ভালো করে যে ঠিক কন্ডিশনে আছে কিনা, এটা আপেল তো অ্যাকচুয়ালি। ও দেখলো হ্যাঁ এটা আপেল। তারপর ও কি করলো, ওটাকে কিছু না ভেবেই ও খেয়ে নিল। যেই খেয়ে নিল, দেখলো যে নর্মাল আপেলের মতনই খেতে, এমনি টেস্ট, খুব টেস্টফুল আপেলটি। হ্যাঁ, যাই হোক, ও খেয়ে নিল। খেয়ে নেওয়ার পর ও অ্যাকচুয়ালি এগুলোতে বিশ্বাস করে না। ও ভেবেছে, প্রথম দিন ভেবেছিল চোখের ভুল, আমি দেখেছি এরকম, তো সেই কারণে এসব ভেবেছিল। আর পরের দিন আপেল পাওয়াটা ও সেইভাবে সিরিয়াসলি নেয়নি, ও খেয়ে নিয়েছে। খেয়ে নেওয়ার পর রাতের থেকে এবার ওর একটু মানে ওর স্বভাবে একটু অ্যাবনর্মালিটি দেখতে পাচ্ছে ওর বাড়ির লোকজন। ও দেখছে ও পুকুর পাড়ে বসে থাকছে, খালি পুকুর পাড়ে বসে থাকছে। ও অফিস কামাই করছে, অফিসে আসছে না গাড়ি চালাবার জন্য, অন্য ড্রাইভারকে দিয়ে পাঠিয়ে দিয়েছে। ও গান গাইছে, ওর গলাটা কেমন নাকাসুর হয়ে গেছে, এবং ও মাঝে মাঝে মেয়েদের মতো বিহেভিয়ার করছে। তো এইটা দেখবার পর ওর বাড়ির লোকজন ভাবে কিছু একটু প্রবলেম হচ্ছে, ডাক্তারের কাছে নিয়ে যায় এবং হসপিটালে ভর্তিও করে আসে। কিন্তু হসপিটালে ওকে কোনো রোগ ওকে ট্রেস করতে পারে না, ডক্টররা কোনো রোগ ট্রেস করতে পারে না যে ওর কি হয়েছে, ওকে ছেড়ে দেয়। তো বাড়িতে আসে এবং বাড়িতে এসেও উৎপাত আরো বেড়ে যায়, সবকিছু ভাঙাচোরা শুরু করে দেয়। এইসব চলতে থাকার পর ওর বাড়ির লোকজন ভাবতে থাকে নিশ্চয়ই কিছু মানে প্যারানর্মাল কিছু হয়েছে, এবং ওদের গ্রামের যে কবিরাজ আশেপাশ থেকে খুঁজে একজন যে বড় কবিরাজ আছে তাকে ওরা কন্ট্যাক্ট করে বাড়িতে নিয়ে আসে। সে যখনই বাড়িতে আসে, সে বাড়িতে আসার সাথে সাথে বাড়িতে সীমানায় পা দিয়ে বুঝতে পারে যে একে কোনো একটা অপদেবতা বা জিন যাই বলা হয় না কেন, সে ওকে ভর করেছে। তো এই জিনিসটা যখনই বাড়ির লোকজন শোনে, ওরা প্রচন্ড ভয় পেয়ে যায়। এবং কবিরাজ বলে যে আমি আজকে সেরকম প্রিপারেশন নিয়ে আসিনি, আজকে আমি ওর কোনো ট্রিটমেন্ট করতে পারবো না। আর ওকে যে ধরেছে সে খুব শক্তিশালী এবং খুব বাজে টাইপের একটা জিন, তো সেই কারণে আমার একটু সময় লাগবে। সে তারপর কিছুদিন সময় নেয়, 5-7 দিন মতো সময় নেয়, এবং এই 5-7 দিন ওকে খুব নজরে নজরে রাখতে বলে, এবং ইনিশিয়াল কিছু করে দিয়ে যায় যাতে কিনা ও বাড়ির থেকে না বেরোয়, এই জিনিসটা কনফার্ম করতে বলে। এবং ওরা বাড়ির লোকজনরা ওকে সেইভাবে দরজা মানে বন্দি রেখে, মোটামুটি এরকম বলা যেতে পারে, ওকে ওইভাবে রেখে দেয়। তো 5-7 দিন পর ওই কবিরাজ বাড়িতে আসে, এবং বাড়িতে আসার সাথে সাথে ও যেই ঘরটাতে বন্ধ ছিল ওই ঘরের সমস্ত জিনিস ভাঙাচোরা শুরু করতে থাকে। এবং ওই ঘরটিকে কবিরাজ আসবার পর একটি লাল সুতো দিয়ে নাকি চারিদিক আটকে দেয়। আটকে দেওয়ার পর দরজা খুলে ভেতরে ঢোকবার পর ও তখন নাকি ওই মেয়েটি যে নাকি ওকে ভর করেছে, যে নাকি আত্মা বা জিন যাই বলা হোক না কেন, তখন তার ক্যারেক্টারটা ও প্লে করছে। ও বলছে আমার নাম অমুক, আমি অমুক সময়ে মারা গেছিলাম। ও যে সময়টা বলছে সেটা 1800 সামথিং সাল, এরকম সময়কার একটা ব্যাপার। ও বলছে আমি অনেক দিন ধরে ওখানে রয়েছি, ও কেন আমাকে দেখতে চাইলো, আমাকে দেখতে চেয়েছে, আমি ওকে দেখা দিয়েছি, ওকে আমার ভালো লেগে গেছে, আমি ওকে ছাড়বো না, এই তুই চলে যা, না তোকেও আমি শেষ করে দেবো বলে কবিরাজকে এইসব জিনিসপত্র বলতে থাকে। কিন্তু কবিরাজ পুরোপুরি প্রিপারেশন নিয়ে এসেছিল, ওর যাবতীয় যা রিচুয়ালস করার ওখানে করে তারপর ওকে ওই জিনটির হাত থেকে মুক্ত করে। এবং এও বলা হয় যে ওই জিনটিকে যদি কন্ট্রোল করা না হয়, জিনটির কাছে যদি ওকে যদি আবার ফাঁকা কোনো সময় পায়, এই জিনটি কিন্তু ওকে আবার অ্যাটাক করতে পারে। সেই কারণে একটি তাবিজ ওকে দিয়ে যায়, যেটা কিনা বলে সবসময় ওকে পরে রাখতে, এবং ওটা যখনই খুলবে তখন ওই জিনটি ওকে আবার অ্যাটাক করতে পারে। 2 বছর ওকে এইভাবে থাকতে হবে তাবিজটির সাথে, এবং কোনো রকম ভাবে ওই তাবিজটিকে শরীর থেকে আলাদা করা চলবে না, এই ইনস্ট্রাকশন ওই কবিরাজটি ওকে দিয়ে যায়। তো তারপর থেকে 1 মাস মতো সময় এইভাবে অতিবাহিত হয়। হওয়ার পর আবার আমাদের অফিস জয়েন করে, এবং ওই তাবিজটি এখনো ওর সাথে আছে। আমরা এখন দেখেছি ওর কাছে ওই তাবিজটি রয়েছে, কিন্তু এখনো মাঝে মাঝে একটা জিনিস ফিল করে, আমরা দেখি যেটা, ও গাড়ি চালাতে চালাতে মাঝে মাঝে কেঁপে ওঠে। আমরা তখন জিজ্ঞেস করি যে কেন এটা হচ্ছে,
ও বলে স্যার আমার ফিল হয় আমার পেছনে কেউ বসে আছে, আমার ঘাড়ে কেউ হাত দিচ্ছে, আমার পায়ে কেউ হাত দিচ্ছে, এই ধরনের জিনিসগুলো ওকে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছুদিন ধরে। তো যাই হোক, এই ছিল আমার ঘটনা। আমার কাছে আরো ঘটনা রয়েছে অনেক রাসেল ভাই, যদি ভালো লাগে আমার ঘটনাটি প্লে করবেন, আমি উৎসাহিত হলে আরো ঘটনা পাঠাবো। থ্যাংক ইউ রাসেল ভাই, ভালো থাকবেন সকলে। আসছি, আশা করছি পুরোটা মুহূর্ত আমাদের সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনি অনেক ভালো আছেন। আল্লাহ তাআলার রহমতে আমিও ভালো আছি। আমি সজন, আমার বাসা হচ্ছে নারায়ণগঞ্জ। তো যাই হোক, আমি কথা আর বাড়াবো না। আমার ঘটনাটা হচ্ছে নারায়ণগঞ্জের একটা গ্রামে। আমি আমাদের গ্রামটার নামটা সঙ্গত কারণে বলছি না। তো ঘটনাটা প্রায় আজ থেকে 1 সপ্তাহ আগের ঘটনা। তো আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। আমাদের গ্রামের মাঝখানে মানুষ যাতায়াতের যে রাস্তাটা আছে, তো সেই রাস্তাটার মধ্যে অনেক বড় সড়ো একটা তেঁতুল গাছ আছে। প্রায় মানুষই বলতো গাছের মধ্যে অনেক কিছু দেখা যেত, আর অনেক মানুষের সাথে অনেক এক্সপিরিয়েন্সও আছে। এই গাছ নিয়ে মূলত অনেক ঘটনাই আছে। আমি সময় পেলে অবশ্যই সেটা নিয়ে লিখবো অথবা বলবো। তো সেই গাছটা নিয়ে ঘটনা। তো গাছের যিনি মালিক, উনি প্রায় 6-7 বছর হয় মারা যায়। তো ওনার ছেলে প্রায় 1 সপ্তাহ আগে চিন্তা করেছে গাছটা বিক্রি করে দিবে। তো গাছটা বিক্রি করে দিবে সেজন্য উনি গাছ কাঠুরাকে আনে। তো ওনার কথা মতো উনি তাদের কাছে গাছটা বিক্রি করে দেয়। তো যারা গাছ কাটবে ওরা প্রায় তাদের প্রস্তুতির মতো ওই দিনের জন্য গাছটা কাটে। তো আমি কালকেও গাছটা দেখে আসছি। গাছটা আপনার 50% কাটা হয়েছে, বেশি কাটা হয়নি। উপরে ডালপালগুলো সব কেটে একদম পুরো বানানো হয়েছে, নিচ দিয়েও কাটা হয়নি। তো ওই দিনের মতো ওরা বাসায় চলে যায়। ওদের প্ল্যান ছিল পরের দিন এসে পুরোটা কেটে নিয়ে যাবে। তো ওরা বাসায় যাওয়ার পর যেটা হয়, ওরা সম্পূর্ণরূপে অসুস্থ হয়ে যায়। শুধু তাই নয়, তাদের প্রতিজনের 100 ডিগ্রির উপরে জ্বর ছিল, যেটা আমি জানতে পারলাম। আর যেই গাছ কাটারে ওরা 4-5 জন ছিল, ওরা স্বপ্নে দেখে যে তোমরা যে গাছটা কেটেছো তা তোমরা ঠিক করনি, আর যেটা বাকি এটা তোমরা আর কখনোই কেটো না। এটা কাটলে তোমাদের অনেক বড় ক্ষতি হবে, যতটুকু বাকি আছে ওইটাকে বাকি রাখতে দাও। তো কাটবে ওরা এটা দেখলো। আর অন্যদিকে যিনি গাছটা বিক্রি করেছে মালিক, ওনার সাথে যে প্রবলেমটা হচ্ছিল সেটা হচ্ছে ওনার যে বাসা আছে ওইটা নাকি কেউ উড়িয়ে নিয়ে যাচ্ছে। উনি এমন এক ফিল হতো ওনার বাসাটা যেমন একদম উল্টিয়ে ফেলছে। গাছ যেমন কাটলে উল্টিয়ে ফেলে দিতে হয়, ওইরকম ওনার বাসা নাকি উল্টিয়ে ফেলছে। শুধু তাই নয়, উনি যেই খাটে শুইতেও তার পরিবার সহ ওই খাটগুলো নাকি উড়িয়ে ফেলছে। গাছ ঘর নড়ছে, খাট যেমন উড়িয়ে নিয়ে যাচ্ছে ওই রকম টাইপ তাদের সাথে এক্সপিরিয়েন্স হওয়া শুরু করে। তো খাটগুলা প্রায় 2-3 দিন পর এসে তাদের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো বলে আমাদের টাকা আমাদের ফেরত দিয়ে দেন, আমরা গাছ কাটবো না। তো যাই হোক, শেষ পর্যন্ত তাদের টাকা তাদের ফিরিয়ে দেওয়া হয়। তো রাসেল ভাই এখন পর্যন্ত গাছটা যতটুকু কেটেছে অতটুকু রয়েছে। তো এখন যতটুকু গাছ আছে সেখান থেকে আবার নতুন ভাবে গাছ হওয়ার অ্যাবিলিটি ওইটা রাখতে। তো এখন যেটা জানলাম, এখন আর তাদের মধ্যে সেই প্রবলেম গুলো হচ্ছে না, প্রবলেম গুলা সলভ হয়ে গেছে। তো রাসেল ভাই, এই ছিল আমার ঘটনা। আশা করি ভালো লাগবে, আর যদি ভালো লাগে আপনি শেয়ার করবেন। আর নেক্সটে আমার কাছে অনেক ঘটনা আছে, আমার দাদুর সাথে ঘটে যাওয়া অনেক ঘটনা আছে, সেগুলো আমি শেয়ার করার চেষ্টা করবো। মাছের ঘটনা চলুন শুনে আসি। আশা করছি পুরোটা মুহূর্ত আমাদের সঙ্গে থাকবেন। স্টে টিউনড। আসসালামু আলাইকুম। রাসেল ভাই, আপনি কেমন আছেন জিজ্ঞেস করছি না, আপনি সবসময় ভালো দলেই থাকেন। ভাইয়া, আমি অন্তর, কোনো কারণবশত হচ্ছে আমি আমার ঠিকানাটি বলতে পারছি না। রাসেল ভাইয়া, যে ঘটনাটি আমি শেয়ার করব সে ঘটনাটি আমার এক স্কুল শিক্ষকের কাছ থেকে শোনা। তো ভাইয়া দেরি না করে আমি ঘটনায় চলে যাচ্ছি। রাসেল ভাই, ঘটনাটি হচ্ছে যে আমরা তো শুনি যে নদীর পাড়ে বিলের ধারে আমরা
খারাপ জিন যাকে বলি, শয়তান বলে, তার সম্মুখীন হই। সেই শয়তানকেই ভুলবশত ধরে ফেলার আজকের এই গল্প। আসল ভাই, আমার স্যার উনি আমাদেরকে বলেছিলেন যে উনি রাতের বেলা হচ্ছে আপনার লোহার সাইকেলের চাকার যে শলাগুলো রয়েছে সেগুলো শলাতে বানানো হয় অনেকটা এরকম কোচ বলে আমাদের এলাকায়। সেই কোচ দিয়ে মাছ ধরা একটা প্রচলন রয়েছে আমাদের এলাকায়। সে মাছ ধরার জন্য মানুষ টর্চ লাইট নিয়ে রাতের বেলা মাছ ধরে। তো আমার স্যারও বরাবর মতে মাছ ধরতে বের হয়েছেন। বের হয়ে তিনি বিলের ধারে চলে গেছেন একটা ব্যাগ নিয়ে। যাওয়ার পর দেখে প্রচুর মাছ, পানিতে প্রচুর মাছের আনাগোনা তিনি দেখতে পাচ্ছেন, কিন্তু ধরতে পারছেন না। করছেন কিন্তু মাছ ধরতে পারছেন না। এবং কি হচ্ছে, তিনি বুঝতে পারছেন যে মাছ রয়েছে কিন্তু তিনি মাছ দেখতে পাচ্ছেন না। অনেকক্ষণ যাবৎ তিনি বিলের ভিতরে অনেকটা জায়গা জুড়ে তিনি ঘুরতেছেন। ঘুরতে ঘুরতে তিনি আসলে মাছের সন্ধান পাচ্ছেন না, শুধু বুঝতে পারছেন যে অনেক মাছ রয়েছে। তো তিনি ক্লান্ত হয়ে যান। তো হঠাৎ করে তার সামনে একটা শোল মাছ পড়ে যায়। তো শোল মাছ পড়ে যাওয়ার পর তিনি দেখতে পাচ্ছেন মাছটি কোনো নাড়াচাড়া করছে না, পানির উপর ভেসে আছে। তো তিনি কোচ নিক্ষেপ করেন। কোচ নিক্ষেপ পর মাছটি শরীরে গিয়ে পিঠে, তখন মাছটি অনেক নাড়াচাড়া করা শুরু করে। তো তিনি মাছটিকে ধরেন। ধরার পর তিনি তার ব্যাগে রাখেন। রাখার পর মাছটি অনেক নাড়াচাড়া করছিল অনেকক্ষণ যাবৎ। তো তিনি আরো কিছুক্ষণ চেষ্টা করে আরো কিছু মাছ তিনি সংগ্রহ করতে পারেন শেষ পর্যন্ত। করার পর হঠাৎ তার মনে হলো যে না, তার শরীরটা ভালো লাগছে না, তিনি ফিরে যাবেন। তো বলা সেই কাজ, তিনি যখন চলে আসতে থাকেন তো তিনি লক্ষ্য করেন যে তার পেছনে কিসের জন্য একটা ফোঁটা পড়ছে। তো ফোঁটা পড়ার পর তিনি পেছনে তাকিয়ে দেখেন যে রক্তের দাগ। রাসেল ভাই, বিশ্বাস করবেন না, মানে এত পরিমাণ রক্ত ছিল ব্যাগের ভিতরে যে স্যার অনেকটা ভয় পেয়ে যান। স্যার যেভাবে বলেন আমাকে আর কি, যে আমি খুব ভয় পেয়ে যাই। ভয় পাওয়ার পর আমি দ্রুত হাঁটা শুরু করি। আমি যত দ্রুত হাঁটি ঠিক ততই রক্তের ফোঁটা আমার পিছনে পড়তে থাকে। তো এক পর্যায়ে তিনি হচ্ছে বাসায় আসেন। বাসায় আসার পর ইসল ভাই করে থাকবেন যে মাছগুলো হচ্ছে এরকম কাদায় পাওয়া যায়, শোল মাছটা, জিওল মাছটাকে বলি আমরা। তো জিওল মাছগুলো কিন্তু সহজে মরে না, তো তাদেরকে পানি দিয়ে রাখলে তারা জীবিত থাকে। তো স্যারের হঠাৎ করে মনটা ঘুরে যায় যে স্যার মাছটা কাটবেন না। মাছটা না খেতে তিনি হচ্ছে যে মাছটা রেখে দিয়ে তার শরীর খারাপ করতে থাকে। তো আমার স্যার যথারীতি হাত পা ধুয়ে তিনি ঘুমিয়ে পড়েন। ঘুমিয়ে পড়ার পর সকালে যখন তিনি ওঠার পর তিনি দেখতে পান মাছটি আর সেখানে নেই। তিনি অনেক খোঁজাখুঁজি করেন, কারণ দেখা যায় এরকম মাছ হচ্ছে পানি থেকে লাফ দিয়ে অনেক দূর চলে যেতে পারে। তো তিনি সারা ঘর খুঁজে সেই মাছটি খুঁজে পান না। তারপরে ওনার অনেক জ্বর চলে আসে। তো এত বেশি জ্বর আসে তিনি সরাসরি কাবু হয়ে যান। কাবু হয়ে তিনি বিছানায় পড়ে যান। 7 দিন চলে যায়, 14 দিন চলে যায়, ওনার জ্বর ভালো হয় না। তিনি ডাক্তার দেখান। ডাক্তারের ওষুধে যখন কাজ হচ্ছিল না, তিনি কবিরাজের কাছে যান। তো কবিরাজ তাকে দেখে বলে যে তার উপর জিনের আছর রয়েছে। তো তিনি বলেন যে এটা কিভাবে সম্ভব। কবিরাজ বলে আমি একদিন সময় নিয়ে আমি আপনাকে আগামীকাল বলতে পারবো। তো যেই ভাবা সেই কাজ, তিনি হচ্ছে চলে আসেন। আসার পর একদিন পর কবিরাজ তাকে বলে যে আপনি যে মাছটি ধরেছিলেন সেই মাছটি আসলে মাছ ছিল না, সেটি ছিল একটা জিন। তো সেই জিনকে আপনি ভুলবশত যেহেতু করে ফেলেছেন, তো হচ্ছে জিনের আসর আপনার উপর পড়েছে। তো আপনাকে একটা কাজ করতে হবে, যদি আপনি এটা করতে পারেন তাহলে আপনি ভালো হবেন, না হলে এই জিন আপনার অনেক বড় ক্ষতি করবে। তো ভাই স্যার জিজ্ঞেস করে যে আসলে আমি কি করব। তো তখন কবিরাজ বলে যে আপনাকে হচ্ছে আমি যে কাজগুলো দেবো আপনার নিজে সেটি করতে হবে। তো কি কাজ? যে আমরা আপনাকে নতুন ফালা জোগাড় করতে হবে। ভাই ফালাটা হচ্ছে আমরা কি বলি যে লাঙল যে রয়েছে আমাদের গ্রাম অঞ্চলে, লাঙলের যে ফাল, সেই ফালটাকে আপনার নতুন ফাল যেটা আপনাকে সংগ্রহ করতে হবে, এবং এমন ভাবে সংগ্রহ করতে হবে যে আপনি যেখান থেকে চুরি করবেন তো সেইখানে যেন সেই বাড়ির মানুষ বা সেই বাড়ির মহিলা যেন অনেক বকাঝকা করে যে কে চুরি করেছে, এবং যত বেশি বকাঝকা করবে তত ওষুধ কাজ করবে। তিনি হচ্ছে নতুন ফালা চুরি করেন।
ফালা চুরি করার পর হচ্ছে যে মহিলা অনেক গালিগালাজ করে যে ওনারা হচ্ছে তখন কৃষি জমি তিনি নতুন ফালতি চুরি করে নিয়ে গেল। তো তারপর রাসেল ভাই দ্বিতীয় যে কাজটা করতে বলেন সেটা হচ্ছে যে উলঙ্গ অবস্থায় শরীরে কোনো কাপড় থাকবে না, তাকে শ্মশান ঘাট থেকে মাটি সংগ্রহ করতে হবে। তো স্যার শ্মশান ঘাট থেকে কোনো ধরনের সমস্যা ছাড়াই মাটি সংগ্রহ করতে সমর্থ হওয়ার পর সে কবিরাজ তাকে একটা তাবিজ দেয়। সে তাবিজটা তার ডান হাতে বাঁধতে হবে, ডান হাতে বেঁধে তাকে দেখে শুনে চলতে হবে। তারপর তিনি ডান হাতে বাঁধেন, বাঁধার পর ধীরে ধীরে তার জ্বরটা ভালো হয়। রাসেল ভাই এভাবে তিনি মোটামুটি সুস্থ হন এবং স্যার আমাদেরকে এই ঘটনাটি শেয়ার করেন। এই ছিল আমার ঘটনা। আশা করি সবার ভালো লাগবে। যদি আপনার ভালো লাগে শেয়ার করবেন। আমার কাছে আরো ঘটনা রয়েছে।